বিয়ে প্রায় 2 মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে আর দ্বিতীয়বারের জন্য দেখিনি, আর আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শাশুড়ি শ্বশুর এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কোনো কিছুই পরিষ্কার করে বলে না। কি বলবে, এটা তো হিরোইনের। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এসব কিছুই জানি না। আচ্ছা, লোকটাকে আমি বিয়ের আগে মাত্র একবার দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে আমাদের। আমরা একে অপরকে যেখানে ভালো করে চিনতামই না, সেখানে ঝামেলা করে কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমায় নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশ গেছে, আসতে কিছুদিন সময় লাগবে। তুই তবুও কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা আশা। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, দুবেলা ভালো খাবার পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছি বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না মা, তেমন কারোর সাথে না। ও ভালো, তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। লায়লা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়ানকে শিমু কখনো বাস্তবে দেখেনি। দু একবার তার ননদ আনিকা আয়ানকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়ানের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদি শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞাসা করলো, দাদি, আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তে অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নিজ মন মানসিকতা তার, সেটা শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সবসময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকে মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার, তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। প্রায় 30 মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। ভাবি ভাবি, দ্রুত আমার সাথে নিচে চলো, দেখো কে এসেছে। আনিকার কথায় দ্রুত জায়নামাজ ভাঁজ করে আনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে গুমোট পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার 2 আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় মহিলা? শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে 2 ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামলে দেবার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লায়লা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। আয়ান শিমুর অস্বস্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন? ভাইয়ের পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্যে বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, লায়লা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলের কথা শুনেও না লায়লা। আপনিও নিজের নাতির দোষ ঢাকতে আসবেন না। আয়ান, তোর ভাইকে নিয়ে ঘরে যা।
আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখলো তার পাথরের মতো স্বামী তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিতা স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করে থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখে কী লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতে কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করল, কি লাভ এই রূপ গুণ দিয়ে, যেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না? নিজের সাথে কথা বলতে বলতে শিমু হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতে বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। আনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি আসবে বলো নাই যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়েল দিয়ে চুল মুছতে শুরু করলো। আনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে কাট্টা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যে এত গাদি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সেই পড়ে। অনিকা ভীষণ মজা পেল সেও, ও অনুরূপভাবে ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বস যে এত বোকা সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় গাদা যে নিজের বুক কনিয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়েল নামিয়ে টি টেবিলের উপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটা সকাল হয়। সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারোর জন্য আনে বিষাদ আর মর্মপীড়া। সকালে উঠে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়েছে শিমু। সঙ্গে বাড়ির কাজের বুয়া রহিমা খালার শাশুড়ি লায়লা বেগমও আছেন। লায়লা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় রাজিয়া বেগমের। শিমু এই বাড়িতে বউ হয়ে আসার পর রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি। কারণ শিমু যতটুকু জানে রাজিয়া বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারে না, তার নাকি মাথা ব্যথা করে। শিমু অবাক হয়ে দেখে রাজিয়া বেগম শিমুর দিকে ঘুরে মুখ বেঁকালেন। এই মেয়েটাকে তার শুরু থেকে পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতি বউ করে আনবে, কিন্তু এই মেয়ে তার উল্টো, ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটা মেয়ে। রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখলো কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। লায়লা, আরো 2-1 পদ করো তো। আমার নাতিদের এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে? শিমু যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা, আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউ এর কথায় রাজিয়া বেগমের মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন। খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা। লায়লা বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝে বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। অনিকা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসলো, কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উবে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে অমনি আয়ান এসে বোনের হাতে চাটি মারল। আয়ানের এহেন কাজে প্রচণ্ড বিরক্ত হলো অনিকা। তুই দেখেছিস তোর বউকে আমি কোন বেলায় শান্তিতে খেতে দেব না? আমার বউ কি তোর টাকা খাবে নাকি আমার টাকা? আমি কি তোরটা খাই না বাবারটা? যারটাই খাস, মুটিয়ে যাচ্ছিস দেখছিস না? আমি মোটিয়ে যাচ্ছি? এত বড় কথা বলতে পারলি তুই? এই থামবি তোরা? বাবার কণ্ঠ পেয়ে এই দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল, কিন্তু একে অপরকে চোখ দিয়ে শাসাতে মোটেও ভুলল না। শিমু এদের দুই ভাই বোনের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে নিজের বোনদের কথা চিন্তা করলো। শিমুরা 4 বোন। শিমু বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হওয়ায় তার বাবা খুব দ্রুতই তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। আর তার ছোট 2জন যমজ বোন আছে, যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। শিমু অনুভব করলো ওর নিজের বোনদের কথা মনে পড়ছে।
এই মেয়ে দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবে তো নাকি নাকি না খেয়ে বসে থাকতে হবে? রাজিয়া বেগমের কথায় হুঁশ ফিরল শিমুর। ইতিমধ্যেই শাশুড়ি বাদে টেবিলে সবাই উপস্থিত। শিমু একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে বাড়তে গিয়ে হাত থেমে গেল। অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টু শব্দটিও করল না। রাজিয়া বেগম বিরক্ত হলেন ভীষণ। শিমুর হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণপ্রিয় নাতিকে। প্রথমবার রাজিয়ার কাজটা মনে মনে ভালো লাগলো শিমুর। শিমু, তোমায় খাবার সার্ভ করতে হবে না, তুমিও আমাদের সঙ্গেই বসো। আব্বা আম্মা আসুক, আমরা একসাথেই খেতে বসবো। আলতাফ আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে দুই ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। শিমু নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে যায় না। আসবো ভাবি? শিমু দরজার দিকে তাকিয়ে দেখলো অনিকা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই যে এই বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগা কাজ করে। মেয়েটা তার 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসার সম্মান এই মেয়েটা থেকে সবচেয়ে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। তবুও ভাবি, অনুমতি ব্যতীত কারো রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। অনিকা শিমুর পাশে গিয়ে বসলো। জানো ভাবি, এ বাড়িতে তুমি আসার আগে আমার কোনো গল্প করা মানুষ ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোনো সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প বুড়ি, আজকে কি নিয়ে গল্প করবেন আপনি? সাফওয়ান ভাইকে নিয়ে শুনবে তুমি? শিমুর হাসিমাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণারই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। শিমুর থেকে কোনো উত্তর না পেয়ে অনিকা বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যেটা করা তার মোটেও ঠিক হয়নি, তাই সে নিজের কথাকে অন্যদিকে ঘোরালো। সাফওয়ান ড্রয়িং রুমের সোফায় কোলের উপর ল্যাপটপ নিয়ে বসেছিল। লাইলা নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে সাফওয়ানকে এখনো বুঝতে পারে না। চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে। সকালে আলতাফ নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন। কি বলেছেন তার কিছুই লাইলা জানে না, তবে এতটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করছে। মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে। কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এই বাড়িতে, কিন্তু কি পাচ্ছে মেয়েটা? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপ বন্ধ করলো সাফওয়ান। মা কি নিয়ে কথা বলবে সাফওয়ান তার কিছুটা আন্দাজ করতে পারল। কোনো কিছু না বলে মায়ের কোলে টানটান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়া কিছুটা বিস্মিত হলো লায়লা। কিছু বলতে যাবেন তার মাঝেই সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করলো। মা, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না। ছেলে আবদার লায়লা বেগম ফেলতে পারলেন না। কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল মা ছেলের মাঝে। নীরবতা ভেঙে সাফওয়ান বলতে শুরু করলো। মা, আমি দুঃখিত। নিজের ভালো মন্দ এখনো আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়ায় নেওয়া ভুল সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করেছি। নিজের মায়ের কথা অবজ্ঞা ও স্ত্রীকে অবহেলা করেছি। মা, আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায়। নিজের কথা শেষ করে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস নিল। মা, তুমি বলতে না আয়ানের বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা, আয়ান খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করেই যেতাম। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না, প্রমিস। দেরি করে হলেও যে ছেলেটা সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লায়লা বেগম প্রচন্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে। আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা, কিন্তু আমিও নিরুপায়। নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা, অতীত সবারই থাকে, কারো ভালো, কারো আবার খারাপ। আমি চাই তুমি তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তুলো। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি বউর কোলো দখল করবে, আমার মায়ের কোলো দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব। আমার নয় বউয়ের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আছে, তাই না? আয়ানের কথা শুনে সাফওয়ান মায়ের কোল থেকে উঠে আয়ানের কান ধরল। তোর এই ঠোঁটকাটা স্বভাব কবে যাবে বলতো? বউ এর দিলেই চলে যাবে। কি বললি? না মানে আর করব না, সরি। দুই ছেলের কাণ্ড দেখে লায়লা উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়েছে।
জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়েও অভাবনীয়। সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে চলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত, কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য সাফওয়ান আর আয়ান ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনার চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে। আয়ানকে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। ভাইয়ের উপস্থিতি বুদ্ধি দেখে সাফওয়ান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সেই ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করল, এত রাতে ছাদে একা কি করছেন? শিবু প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভড়কে গেল। মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাসের হার ক্রমশ বেড়ে গেল। হাত পা জড় বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে শিমু কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতে সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাকঢোল বাজাচ্ছে। সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়ালো। শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা দুর্বল নয়, আর তার অস্বাভাবিক হবার কারণই বা কি? কিন্তু নিজেকে প্রশ্ন করে শিমু কোনো উত্তর পেল না, তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। সাফওয়ান মুখ আরও কিছুটা সামনে নিয়ে আসলো। শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। সাফওয়ান শব্দপর্ণে শিমুর চুলগুলো কানের পিঠে গুজে দিল। সাফওয়ানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মাইয়া, তুই এত রাতে ছাদে কেন আইসোস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো। তার চোখে মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে, কিন্তু শিমু ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। রাজিয়া বেগম বিরক্ত হলেন। ভাগ্যিস সে সময় মতো এসেছে, না হলে কি হতো কে জানে। সাফু দেখলা কেমন মাইয়া? সাফওয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল। তার দাদির প্রতি রাগ লাগছে। শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজেই হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ঝেড়ে দেবে, কতগুলো কড়া কথা শোনাবে। কই সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর। আসবো শিমু? শিমু বিছানা গোছাচ্ছিল, হঠাৎ শাশুড়ি শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকালবেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছুটা অবাক হলো। জি আম্মা, আসুন। লায়লা বেগম এসে খাটের পাশে রাখা আরামকে দাঁড়ায় বসলেন। শিমু, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। শিমু এখন এমন কথা যদিও শাশুড়ি থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হলো। কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভেতরে ভেতরে খুশির ঢেউ শুরু হলো, কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে। সাফওয়ানের সাথে যাবে ভাবতে শিমুর সর্বশরীর শিওরে উঠল, কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতিসূচক অর্থে নিজের মাথা ঝাঁকালো। লায়লা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতে শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসলো। অনেক ভেবে চিনতে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে, কারণ এত বড় লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ির জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনার মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে 2-1 পেছনে তাকাচ্ছে, আবার ড্রাইভিং করায় মনোযোগ দিচ্ছে, কিন্তু দুজনের কেউই নীরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপত নীরবতা আরও কিছুক্ষণ চলল। অবশেষে সাফওয়ান শিমুকে জিজ্ঞাসা করল, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে হুঁ উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রু কুচকে তাকালো। সাফওয়ান মেকি হাসি দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন তাই বললাম। শিমু এখনো কোনো উত্তর দিল না। একরাশ বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। সাফওয়ান একটু হতাশ হলো, বুঝতে পারলো এই মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটলো আবার নিজ গন্তব্যে।
গাড়ি এসে থামলো একেবারে শিমুদের বাড়ির উপর। গাড়ির শব্দ পেয়ে শিমুর দুই বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো। পরক্ষণে তাদের হুঁশ আসতে জোরে চিৎকার দিল। আব্বা গো, দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ে জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা রিহা বোনকে জড়িয়ে ধরল। সাফওয়ানকে ঘরে নিয়ে কেতারায় পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তে তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করল। আব্বু, আপনি অস্থির হবেন না, আমি তো এই বাড়িরও ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রিহা দুবনই শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদের কাছে ডাকলে তার নিজ কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের দিকে আগায় না। এই ভেবে তাদের দুবনের জামা কাপড়ে থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবল একদম বোনের মতো স্বভাবেদের। নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে। দুহাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করল। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সকল ভয় শেষ। বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটি চুমু এঁকে দিল তার গালে। শিমু সাফওয়ানের কাজে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে, সে হয়তো ততটা খারাপ না। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদি কেমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে। আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোন কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের পাটা বের করে দিয়ে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহ সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বইছো কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবোতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায় রাগ কমানোর জন্যে। রাজিয়া বেগম মনে মনে ভাবলেন এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় এসে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলোই কালিঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল। ফিহা রিহা দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে। সাফওয়ানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। শিমুর চিন্তায় মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোনো উত্তর পেল না শিমু, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যেই শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকলো সাফওয়ান। ভেতরে এসে নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে, যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না। সাফওয়ান গলা খাকারি দিল। সাফওয়ানের শব্দ পেয়ে শিমু শটানভাবে দাঁড়িয়ে গেল। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। শিমু সেটা খেয়াল করে আরও অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? শিমু সাথে সাথে কথা নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি? নিজের কথা শেষ করে শিমু ঠোঁট কামড়ে ধরল। মনে মনে ভাবল এটা কি বলে ফেলল সে। সাফওয়ানের মুখের হাসিটা আরো চওড়া করে বলল, ও, তার মানে আমি কাছে আসব? শিমু ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে। তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না। চুপ করে দাঁড়িয়ে রইল। সাফওয়ান গিয়ে বিছানায় বসলো। পুরো ঘরে একটা খাট, একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই। শিমু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না, নাকি না ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছে আছে? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। শিমু তবুও পুরোপুরি শান্ত হলো না। সাফওয়ান শিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানা একটা কাঁথা আর দুইটা বালিশ। সাফওয়ান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দুভাগ করলো। আপনি এক পাশে থাকবেন, আমি এক পাশে থাকব। আশা করছি আপনার কোনো অস্বস্তি হবে না। অতঃপর সাফওয়ান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না,
কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে, আমি কিছু মনে করব না। শিমু মনে মনে সাফওয়ানকে বেয়াদব বলে গালি দিল, তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। শিমু ঘুমিয়েছে বুঝতে পেরে সাফওয়ান চোখ মেলল। মেয়েটা তার দিকে পিঠ করে শুয়ে আছে। সাফওয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। শিমু যে পাশে করে শুয়েছিল উঠে সেই পাশে গিয়ে দাঁড়ালো। শিমু গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। সাফওয়ান শিমুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল। আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতোই হতে পারত, কিন্তু সেই তো নিজের রাক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গিয়েছিল। কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক। মেয়েটার সাথে এটুকু সময় থেকেই সে যতটুকু বুঝতে পেরেছে মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না। সাফওয়ানের খুব ইচ্ছে করলো নিজের হাত বাড়িয়ে শিমুর গাল স্পর্শ করার, কিন্তু পরক্ষণে নিজের করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল। সব যখন সেই শুরু করেছে তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নিবে, এতে যতই তারে কাঠখড় পোড়াতে হোক না কেন। সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল শিমুর। নিজের দিকে তাকাতে অবাক হলো তার শরীরে ক্যাথা দিয়ে জড়ানো। নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে সে। নিজের স্বামীর দিকে একবার গম্ভীর দৃষ্টিতে তাকালো শিমু। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপদাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। কিছুক্ষণ সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করতে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁক ফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের উপর। সেই আলোতে সাফওয়ানের ঘুম ভেঙে গেল। সাফওয়ান আশেপাশে তাকালো একবার, শিমু ঘরে নেই। সাফওয়ান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হলো। তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। শিমু রান্না করছে রান্নাঘরে, আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। সাফওয়ান অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরও কয়েক গুণ বেড়ে যেত। সাফওয়ান শালিকাদের কাছে গেল। ফিহা রিহা রান্না করছে। সাফওয়ানকে কাছে পেয়ে বায়না করলো তাদের সাথে বল খেলতে। সাফওয়ান তাদের অনুরোধ ফেলতে পারল না। তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ঝোপের আড়ালে চলে গেল। ফিহা রিহা আনতে যেতে চাইলে সাফওয়ান তাদের রেখে নিজেই বল আনতে গেল। ঝোপের নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত ঝোপের কাটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেল। ব্যথায় মুখ থেকে শব্দ বের হয়ে এলো সাফওয়ানের। তবু কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল। রিহা রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল। দুলাভাই, রক্ত! রিহার চিৎকার শুনে শিমু দৌড়ে এলো। দেখলো সাফওয়ানের পিঠ থেকে শার্ট ভেদ করে রক্ত বেরোচ্ছে। শিমু দ্রুত এগিয়ে গেল সাফওয়ানের দিকে। আমার তেমন ইনজুরি হয় নাই তো? চুপ করুন তো, আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? সাফওয়ান ভাবলো সে কি মেয়ে নাকি লজ্জা পাবে। সাফওয়ান একটানে শার্ট খুলে ফেললো। শিমু দেখলো এক জায়গায় কাটা ফুটে গেছে, আরেকটা জায়গায় বেশ অনেকটা আঁচল লেগেছে। শিমু দ্রুত কাটা টান দিয়ে বের করলো। সাফওয়ান ব্যথায় চোখ মুখ কুচকে নিল। অতঃপর শিমু কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ের ভেতর কেন গিয়েছিলেন? দেখতেই তো পাচ্ছেন ওখানে বেলের কাটা আর খেজুরের কাটা রাখা। সাফওয়ান চোখ বড় বড় করে তাকালো। বেলের কাটা আর খেজুরের কাটার ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শীও হলো। শিমুর এবার সাফওয়ানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকে বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। শিমু অন্যদিকে ঘুরে ঢোক গিলল, মনে মনে বলল, লোকটা কি জিম করে নাকি? সাফওয়ান শিমুর চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসলো। ভাবলো, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু একটু ব্যথাতে কিছুই হয় না। ফিহা আর রিহা অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে। মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবনযাপন করতে পারে না, তার জন্যে গড়ে ওঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয় শ্বশুরবাড়ি। এক মুহূর্তেই পর হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে শিমু। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে, কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে আয়ান ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সাফওয়ানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। শিমুর ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টকর, তারপরে তার ছোট দুই বোন ও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে, বাবার একটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে সাফওয়ানও কথায় কথায় বলছিল
আব্বু, আপনার একজন সঙ্গীর প্রয়োজন। ফিহা ও রিহারও একজন মায়ের প্রয়োজন। মজিদ একগাল হাসি দিয়ে বলেছিল, বাবা, ভালোবাসার মানুষটা জায়গাটার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিতেও তোমাকে কখনো একা মনে হবে না। মনে হবে সে তোমার আশেপাশেই আছে। আর ফিহারিয়ার কথা বলছো, ওদের জন্য আমি মা আনতে পারি, কিন্তু সেই মা যে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই। এক জীবনের সঙ্গ পেয়েছি যার, তাকে ভেবেই চলে যাবে আমার জীবন। সাফওয়ান মুগ্ধ হয়ে শুনে তার শ্বশুরের কথা। ভালোবাসাটা যে কত সুন্দর, শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসাটা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। শিমুর চিন্তাভাবনার মাঝে গাড়ি এসে থামলো সাফওয়ানদের বাড়ির সামনে। সাফওয়ান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শিমুও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভিতরে আসলো। কলিং বেল চাপতেই রহিমা খালা এসে দরজা খুলে দিল। সাফওয়ান ভিতরে আসতেই দেখলো দাদি সোফার উপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। সাফওয়ান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসলো। কেমন আছো এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম। ও, তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। শিমু গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবলো, মহিলাটা যতই খারাপ হোক, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞাসা করা উচিত। শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সবকিছুর জন্য শিমু দায়ী। শিমু কিছুটা অপমান বোধ করলো। আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে অমনি শাশুড়ি কোথা থেকে যেন ছুটে আসলো। শিমু, ওই দিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওই দিকে না, তুমি সাফওয়ানের ঘরে যাও। আমি তোমার সব কিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা। আমি আশা রাখছি তুমি আমার উপরে কোনো কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল। লাইলা বেগম তার কথায় কোনো পাত্তা দিলেন না। শিমু গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে সাফওয়ানের কক্ষের দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও শিমু দরজায় খটখট আওয়াজ করলো। সাফওয়ান ভেতরে থেকে আওয়াজ দিয়ে বলল, ভিতরে আসো। শিমু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভেতরে গেল। সাফওয়ান বাথরুমে আছে, সেখান থেকে পানির শব্দ আসছে। শিমু পুরো ঘরে চোখ বোলালো। অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাগেজগুলোর দিকে, যেখানে লাইলা তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সেদিকে এগুলো। লাগেজ খুলে একটা হালকা গোলাপি রঙের থ্রি পিস বের করলো। এর মাঝে দরজা খোলার শব্দ এলো। শিমু দ্রুত পিছনে ঘুরল। সাফওয়ান দাঁড়িয়ে আছে আর তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সে এখানে শিমুকে দেখবে ভাবতেও পারেনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুল দিয়ে টপটপ করে পানির ফোঁটা পড়ছে। শিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল, আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালে সে এগুলো কিছু খেয়াল না করে ওয়াশরুমে চলে গিয়েছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হলো, কিন্তু শিমুকে কিছু বুঝতে দিল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবল, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মা, তুমি বেস্ট। ধন্যবাদ যদি কাউকে দেওয়া থাকে আমাকে দাও ব্রো। সাফওয়ান আয়ানের দিকে ভ্রু কুচকে তাকালো। আয়ান বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। সাফওয়ান আয়ানের হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ দিব না। বল, কি লাগবে তোর? কানে কানে বলি। আচ্ছা। আমার না বউ লাগবে। সাফওয়ান আয়ানের পিঠে জোর করে থাপ্পড় বসিয়ে দিল। কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। আয়ান পিঠে হাত বুলাতে বুলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। যার জন্য এত কিছু করছে সেই ভাইও তার দুঃখ বুঝলো না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শিমু আর লায়লা বেগম খাবার সার্ভ করছে। আলতাফ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সাফওয়া, তুমি ঢাকায় ফিরেছো কবে? আব্বু ফিরবো 3 তারিখে। ওহ, তার মানে তুমি দুদিন আসো? জি। আলতাফ এবার আরো গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সবকিছু করতে কষ্ট হয়, তুমি বরং বৌমাকে নিয়ে যাও। রাজিয়া বেগম খাবার রেখে আলতাফের দিকে চোখ বড় বড় করে তাকালেন।
কি বলছিস তুই? আলতাফ শিমু চলে গেলে বৌমার কষ্ট হবে তো। আলতাফ মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, মা, লাইলার জন্য রহিম আর অনিকা আছে, কিন্তু সাফওয়ান সেখানে একাই থাকে, তাই শিমু গেলে সাফওয়ানের জন্যই ভালো হবে। লায়লা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন। আয়ান অনিকা দাদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অনিকা আয়ানের কানে কানে বলল, ভাইয়া ভালো হয়েছে, কিন্তু বুড়ির যে বেশ শিক্ষা হয়েছে। আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠল। দাদি খাচ্ছ না কেন? আয়ানের কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবোতে শুরু করলো। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাতি কাউকেই তারা নিজের বশে করা হলো না। এসবের মাঝে শিমু চোখ ছলছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না। সাফওয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো। শিমুর অবস্থা দেখে বুঝতে পারলো শিমু তার সাথে যেতে চায় না। শিমু সকল কাজ শেষ করে সাফওয়ানের রুমে নক করলো। সাফওয়ানের সাথে তার কথা বলা প্রয়োজন। সাফওয়ান ভিতরে আসতে বলে সে ভেতরে ঢুকলো, কিন্তু রুমের ভেতরে ঢুকে ভীষণ অবাক হলো। সাফওয়ান নিজের পোশাক আলমারির একপাশে রেখে দিচ্ছে। কৌতূহল নিয়ে শিমু জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।